প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। অন্তর্বর্তী সরকারকে সহায়তায় 20 কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র। পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস। হত্যা মামলা রিমান্ডে সাবেক মন্ত্রী ফরহাদ। জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবি সার্জিসের। 1 সপ্তাহের মধ্যে পুনর্গঠন হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, জানালেন চিফ প্রসিকিউটর। সংস্কারে 2 মাসের বেশি লাগার কথা নয়। রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার করবে নির্বাচিত সরকার, বললেন মির্জা ফখরুল। অভ্যুত্থানে বিএনপির অবদান খাটো করে দেখার সুযোগ নেই। পাঠ্য বইয়ে দলীয় উক্তি, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ। শেখ হাসিনার নাম যুক্ত করতে মন্ত্রণালয়ের লোগোতেও পরিবর্তন। সংশোধন কাজ শুরু বোর্ডের। এবং নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে খুলনা বরিশালে জলাবদ্ধতা। নোয়াখালীতে এখনো নিখোঁজ 27 জেলে। কক্সবাজারে নামছে পানি। রাজধানীতে দিনভর ভোগান্তি। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বিল। অন্তর্বর্তী সরকারকে সহায়তায় 20 কোটি ডলার অনুদান দেবে যুক্তরাষ্ট্র। আর এতে গুরুত্ব পাবে সুশাসন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও অর্থনৈতিক খাত। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন ইউএসএআইডির উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের 1.5 মাসের কার্যক্রমে আনুষ্ঠানিক সমর্থন দেয় মার্কিন প্রতিনিধি দল। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম কোনো মার্কিন প্রতিনিধি দল ঢাকা সফর করছে। রোববার ব্যস্ত দিন কাটে প্রতিনিধি দলের 6 সদস্যের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রোববার সকাল 11টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সহ 6 মার্কিন প্রতিনিধি। এ সময় দেশ পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার এবং পাচার যাওয়া অর্থ ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সমর্থন চান প্রধান উপদেষ্টা। এর আগে দিনের শুরুতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রতিনিধিরা। এরপর অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারকে সহায়তায় 200 মিলিয়ন মার্কিন ডলার অনুদানের চুক্তি স্বাক্ষর করে 2 দেশ। ইউএসএইডের এশিয়া অঞ্চলের উপসহকারী প্রশাসক অঞ্জলি কর জানান, সুশাসন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সামাজিক, মানবিক ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি খাতে এ অর্থ অনুদান দিল যুক্তরাষ্ট্র। Focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. This means we're looking at economic stability and growth. We're looking at improving health. We're looking at being able to strengthen governance. অর্থ উপদেষ্টা জানান, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সহ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে। আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে। বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুবো, এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। দুপুরে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনায় অংশ নেয় যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের দলটি। পরে সচিব জানান, বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান এবং সেটার প্রতিফলন হিসেবেই সরকার গঠনের 2 মাসের প্রথমেই তারা এই প্রতিনিধি দলটি পাঠিয়েছে। দ্বিতীয়ত, আমরা আর্থিক সংস্কারে যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি, এই সবগুলো সেক্টরেই তারা সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা এবং যুক্তরাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি র্যাবের সংস্কার পরিকল্পনা নিয়ে মার্কিন প্রতিনিধি দলকে অবহিত করা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। পাচার অর্থ পাচার সহ অন্যান্য যে সমস্ত বিষয়, সেই বিষয়গুলি প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টিস আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব। এদিকে বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করেন মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। 3 শর্তে বাংলাদেশকে 100 কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এদিকে আরও 190 কোটি ডলার ঋণ সহায়তা দেবে এডিবি। 3 ধাপে অর্থ ছাড়ের কথা জানিয়েছে এশিয়ান সংস্থাটি। সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ব্যাংক।
এই ঋণ পেতে বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন এবং নতুন গঠিত টাস্ক ফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্ব ব্যাংকে উপস্থাপনের শর্ত মানতে হবে বাংলাদেশকে। অন্যদিকে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিনের সঙ্গে বৈঠকে বাজেট সহায়তায় $40 কোটি ঋণ সহায়তাদের কথা জানিয়েছে এডিবি। এছাড়াও বাংলাদেশ ব্যাংকে $150 কোটি ঋণ সহায়তা দেবে ওই সংস্থাটি। We are thankful to ADB for their continued support. Also, we have discussed about the possibilities of climate fund and our environmental projects and other things. We are zeroing in some of the very important short-term measures, reforms and immediate deliverable to the people. That is most important for us. Second, we have some mid-term, মধ্যমেয়াদী জিনিস আছে, mid-term, and there are some long-term things. এবার অন্য প্রসঙ্গ। রাজধানীর আদাবরে পোশাক কর্মী রুবেল হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ডিবি কার্যালয় থেকে দুপুরে ঢাকার সিএমএম আদালতে তোলা হলে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এদিকে শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক এমপি শাহে আলমকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এবার ইস্কাটন এলাকা থেকে সাবেক জনপ্রশাসন মন্ত্রীকে ওই মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। রোববার দুপুরে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে 5 দিন মঞ্জুর করেন বিচারক। আজকে এই ফরহাদ হোসেনকে আদালতে উপস্থাপন করে তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং তদন্ত কর্মকর্তা বলেন যেহেতু আজার নামী আসামি এই রুবেল হত্যার সঙ্গে প্রাথমিক তদন্তে তার জড়িত থাকার বিষয়টি উদ্ঘাটিত হয়েছে। এই মামলায় রিমান্ডের বিরোধিতা করে আসামি পক্ষ জামিন চাইলে তা নাকচ করে দেন আদালত। এই মামলায় ওনার কোনো সম্পৃক্ততা নেই। আমরা বিজ্ঞ আদালত থেকে বলেছি যে 11 থেকে 156 নম্বরে আসামি হুকুম দিয়েছে বলেছে, বাট সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, কে গুলি করেছেন এরকম কোনো ভিডিও ফুটেজ নাই, কোনো স্থির ছবি নাই। তাই আমরা বলেছি যে রিমান্ডের কোনো প্রয়োজন বোধ করি না। আদাবর থানার হত্যা মামলায় আন্দোলন দমনে গুলি করার আদেশ দেওয়ার অপরাধে আসামি করা হয় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ আরও অনেককে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 227 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার আরও 5টি অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগগুলো দেন ভুক্তভোগীর স্বজনরা। এর মধ্যে 19 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বরে স্কুল ছাত্র মাহফুজুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ সর্বোচ্চ 76 জনকে অভিযুক্ত করা হয়েছে। একই দিন বাড্ডায় ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে কলেজ ছাত্র মারুফ হোসেন নিহতের ঘটনায় 28 জন এবং উত্তরায় ফয়সাল সরকার নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ অজ্ঞাতদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে। অপর 2 অভিযোগ আনা হয়েছে 20 জুলাই ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে কলেজ ছাত্র নূরে আলম সিদ্দিকী ও জুবায়ের এবং 5 আগস্ট উত্তরা স্কুল ছাত্র সামিউ আমান নূর নিহতের ঘটনা কেন্দ্র করে। ফ্যাসিস্ট সরকারের নির্দেশে গণহত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। এদিকে আরেক সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, আগামীতে দেশের রাজনীতি হবে গুম, খুন ও ত্রাস মুক্ত। কথা বলার অধিকার থাকবে মানুষের। চলমান কর্মসূচির অংশ হিসেবে রোববার মানিকগঞ্জ, ফেনী ও দিনাজপুর সফর করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। ছাত্র জনতার আন্দোলনে সব জেলায় নিহতের পরিবারের সদস্য এবং আহতদের খোঁজখবর নেন তারা। দুপুরে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে মতবিনিময় সভায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। আশ্বাস দেন আন্দোলনে হতাহতদের চিকিৎসা সহ আইনি সহায়তা দেয়ার। যেসব পুলিশ কর্মকর্তা ফ্যাসিস্ট সরকারের নির্দেশে গণহত্যায় জড়িত ছিল তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানান সার্জিস। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল সদস্য সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং যাদের বিরুদ্ধে এভিডেন্সগুলো আছে, যেই প্রসেসের মাধ্যমে তাদের বিচার হওয়ার কথা সেই প্রসেসে অবশ্যই বিচার হইতে হবে। পুলিশ তার যদি বিচার না হয় তাহলে একজন রাষ্ট্রের অন্য একজন নাগরিকের বিচার করার অধিকারও বিচার করার বিষয়টিও প্রশ্নবিদ্ধ হয়। বিকেলে ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা হয় জেলা শিল্পকলা একাডেমিতে। এতে যোগ দেন আরেক কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের। বলেন, আগামীর রাজনীতিতে থাকবে না গুম, খুন ও ত্রাস, থাকবে মানুষের কথা বলার অধিকার। আগামীর যে বাংলাদেশ, সে বাংলাদেশ তারুণ্য নির্ভর হবে। আগামীর বাংলাদেশ সুশাসনের বাংলাদেশ হবে।
সাম্য মানবিক মর্যাদা নিশ্চিত হবে। গুম খুন ত্রাসের সংস্কৃতি থাকবে না। যে রাজনৈতিক বন্দোবস্তে মানুষের বাকস্বাধীনতা থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে। এদিকে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র জনতার মতবিনিময় সভায় অংশ নেন আরেক সমন্বয়ক তরিকুল ইসলাম। আমাদের রাষ্ট্র সংস্কারের আন্দোলন, যে আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি, সে আন্দোলন কোনো অপশক্তির কাছে মাথা নোয়াবে না। ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। এক সপ্তাহের মধ্যে পুনর্গঠন হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। সিএমএইচ হাসপাতাল পরিদর্শন শেষে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বলেন, সারা দেশে হওয়া সব মামলার বিচার হবে ট্রাইব্যুনালে। আন্দোলন দমাতে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন তিনি। রোববারও সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ পরিদর্শন করেছেন প্রসিকিউটররা। যে হাসপাতালে ভর্তি হন আহত 1227 জন, এর মধ্যে 132 জন রয়েছেন এখনও চিকিৎসাধীন। হাসপাতাল পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর জানান, আন্দোলন দমাতে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র ব্যবহার করা হয় এমন প্রমাণ পেয়েছেন তারা। জুলাই আগস্টের হত্যা, গণহত্যার আলামত যার কাছে যা আছে তা ট্রাইব্যুনালে জমা দিতে ফের আহ্বান জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। যেটা সেনাবাহিনী ব্যবহার করে, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে, সেটা তার শরীর থেকে অপসারণ করা হয়েছে। এরকম অসংখ্য জিনিস আছে তাদের কাছে, সেগুলো আপনারা সময় মতো, আমরা যখন তদন্ত সংস্থা সেগুলো জব্দ করে নিয়ে আসবো, সেগুলো তখন দেখা যাবে। যাদের কাছে যে আলামত রয়েছে, যারা আহত হয়েছেন, যারা গুলি নিয়ে বয়ে বেড়াচ্ছেন, যে সমস্ত শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা স্মৃতি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অনেকের কাছে অনেক ধরনের এভিডেন্স রয়েছে। কেউ কেউ মামলা করেছেন, কেউ কেউ এখনও মামলা করেননি। যারা মামলা করেছেন তারা এবং যারা এখনও মামলা করেননি তারাও, সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে আমরা যে ডেস্কটা ওপেন করেছি সেখানে এসে আপনাদের এই তথ্যগুলো আমাদের কাছে দিয়ে যাবেন। তিনি জানান, বিজিবি পুলিশের যারা অপরাধ করেছে তাদেরও বিচারের মুখোমুখি হতে হবে, পার পাওয়ার কোনো সুযোগ নেই। এই অপরাধে যারাই সম্পৃক্ত থাকবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে। সুতরাং পুলিশের সার্কুলার দিয়ে তারা তাদের আভ্যন্তরীণ ডিসিপ্লিনের ব্যাপারে অথবা পুলিশের নিজের মামলা করার ব্যাপারে, সেই ব্যাপারে তাদের গাইডলাইন থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সেই ধরনের কোনো সার্কুলারের কারণে প্রভাবিত হবে না। চিফ প্রসিকিউটর জানান, আগামী সপ্তাহের মধ্যেই বিচারক নিয়োগের মাধ্যমে পুনর্গঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর জুলাই আগস্টের ঘটনায় সারা দেশে হওয়া সব মামলা ট্রাইব্যুনালে আনা হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশে গত 15.5 বছরে গুমের ঘটনা তদন্ত বিচারের প্রতিশ্রুতি দিয়ে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কমিশন অফ ইনকোয়ারি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আজ থেকে রাজধানীর গুলশান এভিনিউর কার্যালয়ে শুরু হয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনে অভিযোগ দাখিলের কার্যক্রম, যা চলবে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত। 2010 থেকে 2024 সাল পর্যন্ত যারা গুম ও নির্যাতনের শিকার হয়েছেন তারা অভিযোগ দিতে পারবেন। 70 বছর বয়সী বৃদ্ধ আমির উদ্দিন 5 বছর আগে গুম হওয়া সন্তানকে ফিরে পাওয়ার আশায় বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরের শ্রীপুর থেকে এসেছেন রাজধানীর গুলশান এভিনিউয়ের গুম সংক্রান্ত তদন্ত কমিশন কার্যালয়ে। 2019 সালের 11 ফেব্রুয়ারি শ্রীপুরে চায়ের দোকান থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ছেলে মাসুদ মিয়াকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। এরপর থেকে আর কোনো খোঁজ মিলে না দুই সন্তানের বাবা মাসুদের। এরপর থানায় কোনো মামলা না নিয়ে ভয়ভীতি দেখিয়ে ফিরিয়ে দেয়া হয়। এরপর কোর্টে মামলা করলে পিবিআইয়ের কাছে তদন্তের ভার দেয়া হয়। এক পর্যায়ে পিবিআই সত্যটা চেপে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী স্বজনরা। আমি থানায় গেছি, থানায় আমি কইছি পরে আমি খোঁজাখুঁজি দিয়ে আমার ছেলে আছে। ও 3 দিন পরে প্রশাসন লোকের বিরুদ্ধে মামলা নামে যান লেখছে পিপিআই মাসুদ মামলার ভয়ে আত্মগোপন করতে পারে। আমি জিগাইলাম, জিগাইলে পরে আমি আর বেশি লেখ থাকতাম না, আমার সারিয়ে থাকতো না। আমি সত্য ঘটনা যেটা পাইছি আমি লেখ থাকতাম না। ওখানে তারা ক্ষমতা সব, তারা আওয়ামী লীগের নেতা, কেউ সভাপতি, কেউ সেক্রেটারি, কেউ হইল আমার পৌরসভার সেক্রেটারি। গত 5 বছরে আদালতে আর বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েও ছেলের সন্ধান নাম পেয়ে অবশেষে এসেছেন গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি কমিশনে। একমাত্র আশা সন্তানকে জীবিত ফিরে পাওয়া। নেতাগণ ডরে, নেতারা বিরাট ফাঁফর দেবো সিরে আমার এরকম কইছে যে যদি
তুমি বেশি বাড়াবাড়ি করো তোর শুদ্ধ উড়ায় না আমরা বহুত খোঁজাখুঁজি করছি কোনো জায়গা বাদ নেই যে আমি এই জায়গা খুঁজছি না ওখানে হচ্ছে কি রায়নাঘর এরপরে এই যে হাসিনা ম্যাডামরা এক ক্ষমতা ছাড়ছে পরে ইন্টারনেটের উপরে ছবি ছাড়ে এখন 70 জন একটা ছবি পেয়েছি আমি এই 70 জনের ছবি দেখছি আমার ছেলে ছবিটাও আছে একটা 2 জন চিনি আমি 2 জন বাড়িয়ে গেছে একজন ব্যারিস্টার একজন ব্রিগেডিয়ার বাড়িয়ে গেছে আর আমার ছেলে বাড়ি। ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তী সরকার গঠন হয়। নতুন এই সরকার ক্ষমতা নেয়ার পর থেকে নানাভাবে বেরিয়ে আসে আয়নাঘর সহ বিভিন্ন বন্দিশালার ভয়ঙ্কর সব তথ্য। দেশে গত 15.5 বছরে গুমের ঘটনার তদন্ত ও বিচারে কমিশন অফ ইনকোয়ারি গঠন করে অন্তর্বর্তী সরকার। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 5 সদস্যের কমিশন গঠন করা হয়েছে। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে তথ্য সংগ্রহ ও জমাদান কার্যক্রম। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। সংস্কারে 2 মাসের বেশি সময় লাগার কথা না উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার করবে নির্বাচিত সরকার। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে জুলাই থেকে 13ই আগস্ট পর্যন্ত বিএনপির 422 নেতাকর্মী নিহত হয়েছেন। তাই আন্দোলনে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। গুলশানে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বারবারই ফ্যাসিস্ট আওয়ামী লীগের টার্গেটে ছিল বিএনপি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্বৈরাচার বিরোধী এক দফা আন্দোলনে চলতি বছরের জুলাই থেকে 13ই আগস্ট পর্যন্ত সারা দেশে বিএনপির 422 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে 113 জন ছাত্রদল নেতা। স্বৈরাচারের পতন ঠেকাতে আওয়ামী লীগ বরাবরের মতোই বিএনপিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে এবং আন্দোলনকে দমন করতে নিপীড়নের মাত্রা বাড়িয়ে দেয়। 13ই আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশে শহীদ হন 875 জন মানুষ, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দেশ সংস্কারের পাশাপাশি নির্বাচনকে গুরুত্ব দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। অতি দ্রুত যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন, আমরা মনে করি এই কাজগুলো দরকার। এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া, যে নির্বাচনটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। আমার তো মনে হয় অতি দ্রুত, এটা 2 মাস লাগার কথা না, এবং 2 মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন তার একটা নির্বাচন করতে হবে। আগামীতে নির্বাচিত সরকার রাষ্ট্রের প্রতিটি অবকাঠামোতে সংস্কার করে জনবান্ধব করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম। জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, তারপরেই আপনার বাকি কাজগুলো করা সম্ভব। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। স্বাভাবিক হচ্ছে তৈরি পোশাক খাত। সাভার, আশুলিয়া, ধামরা এলাকায় খুলেছে বেশিরভাগ কারখানা, তবে 18টিতে বন্ধ রয়েছে উৎপাদন। এদিকে নিরাপত্তাহীনতা কাটতে থাকায় স্বস্তি প্রকাশ করলো বিজিএমইএ। বলছে এরই মধ্যে হাতছাড়া হয়েছে বেশ কিছু বিদেশি অর্ডার। শতভাগ কারখানা চালু করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রতিদিনের মতোই স্বাভাবিক কার্যক্রম চলছে আশুলিয়া এলাকার পরিবেশ বান্ধব এই তৈরি পোশাক কারখানায়। বেশিরভাগ কারখানার নিরাপত্তা কর্মী জানান, সকাল 8টায় নিয়ম মেনেই শ্রমিকরা যোগ দিয়েছেন কাজে। আমাদের ফ্যাক্টরি আজকে স্বাভাবিকভাবে চলতে আছে, সুন্দরভাবে চলতে আছে, কোনো সমস্যা নাই। শিল্প পুলিশের তথ্য, সাভার, আশুলিয়া, ধামরাই এলাকায় মোট 1863টি কারখানার মধ্যে রোববার শ্রমিক অসন্তোষের মুখে বন্ধ রয়েছে 18টি, আর সাধারণ ছুটি 2টিতে। তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ বলছে, সাভার আশুলিয়া এলাকার সংগঠনটির 407টি কারখানার মধ্যে শ্রম আইনের 13-র 1 ধারা অনুযায়ী বন্ধ আছে 7টি। খোলার পরও উৎপাদন শুরু করেনি এমন কারখানার সংখ্যা 6, আর বাকি 394টিতে স্বাভাবিক রয়েছে উৎপাদন কার্যক্রম। এই 18টা ফ্যাক্টরি আমরা ব্যাপারে মালিক এবং শ্রমিকদের মাঝে করছি যেন বসে তাদের সমস্যাগুলো নিরসন করতে পারে। সম্মিলিত প্রচেষ্টায় কারখানার স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসছে দাবি করে বিজিএমইএ বলছে, এরই মধ্যে কিছু ক্রয়াদেশ চলে গেছে ভারত, ভিয়েতনাম, শ্রীলঙ্কায়। সেই অর্ডারটা আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অংশে এটি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামে চলে গিয়েছে। এদিকে কারখানার কার্যক্রম পর্যবেক্ষণে রোববার সকালে আশুলিয়া শিল্পাঞ্চলে আসেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের জানান, শ্রমিক অসন্তোষ দূর করে শতভাগ কারখানা চালু রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। তাদের দাবি দেওয়া
বা যেই বিষয়গুলো আছে সেগুলো আমরা সরকারের দৃষ্টিতে আনব। আমাদের উপদেষ্টা মহোদয় তিনি এই ব্যাপারে খুবই আন্তরিক। আমাদের এক্সপোর্ট আরও আমরা বাড়াতে চাই, আমরা অন্য দেশের সাথে প্রতিযোগিতা করে আরও এগিয়ে যেতে চাই। শিল্প এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী ও পুলিশের টহল ছিল চোখে পড়ার মতো। শ্রমিক অসন্তোষ কেটে অনেকটাই স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে সাভার আশুলিয়া ধামরাই এলাকার পোশাক কারখানা। তবে এরই মধ্যে এই শ্রমিক অসন্তোষের জেরে যে ভাবমূর্তি সংকটে পড়েছে মেড ইন বাংলাদেশ, তা কাটিয়ে ওঠাকেই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, আশুলিয়া, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। চট্টগ্রাম কাস্টম হাউসে ইতিহাসের সবচেয়ে বড় নিলাম বুধবার। তালিকায় মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুজার সহ ৪৬ রকম পণ্য, শেডে পড়ে বিক্রিযোগ্য আরও বিপুল পরিমাণ। প্রথমবারের মতো সেনা সদর পরিদর্শন করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সেনা সদরের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার বিষয়ে জানানো হয়। এছাড়াও সেনা সদর পরিদর্শনকালে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের বিষয়ে দিক নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সঠিক কাগজপত্র তথ্য দিয়ে আবেদন করলে বাংলাদেশিরা ৪৮ ঘন্টার মধ্যে মালয়েশিয়ার ভিসা পেতে পারেন বলে জানিয়েছেন দেশটির হাই কমিশনার হাজনা এম হাশিম। দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেছেন, বর্তমানে বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের পরিমাণ $5 বিলিয়ন। বিনিয়োগ আকর্ষণে বেশ কিছু খাতে সংস্কারের তাগিদ দিয়েছেন তিনি। এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া নিবিড়ভাবে কাজ করছে জানিয়েছেন দেশটির হাই কমিশনার। Malaysia remains one of the strongest supporters of Bangladesh in voicing the Rohingya issue in various multilateral fora. Malaysia will work with other ASEAN member states and dialogue partners who have influence on Myanmar to push for peace, more effective humanitarian mechanism, and the eventual political engagement of all relevant stakeholders in Myanmar. Malaysia had also rendered humanitarian assistance since the beginning of the Rohingya crisis. বিদ্যুৎ ও জ্বালানি খাত সবচেয়ে বেশি বৈদেশিক ঋণ পেলেও লোডশেডিং থেকে মেলেনি মুক্তি। ১৫ বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান ঠেকেছে ২ লাখ কোটি টাকার উপরে। মেগা প্রকল্পের আড়ালে দুর্নীতি এর কারণ বলছেন বিশেষজ্ঞরা। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার তাগিদ আইনজ্ঞদের। বিস্তারিত আলামিন তুষার রিপোর্টে। গেল এক যুগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মতো একগুচ্ছ মেগা প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ খাত আমূল বদলে দেওয়ার বড় কর্মযজ্ঞ চলে দেশে। তবে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক সহ বৈশ্বিক বিভিন্ন আর্থিক সংস্থার পর্যালোচনায় উঠে আসে এসব প্রকল্পের নির্মাণ ব্যয় অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। বৈদেশিক ঋণের উপর ভর করে চলে এসবের বাস্তবায়ন। বাংলাদেশ ব্যাংকের হিসাবে শুধু গেল ৮ বছরেই বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে প্রায় দ্বিগুণ। আর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ফ্লো অব এক্সটার্নাল রিসোর্সেস ইনটু বাংলাদেশ প্রতিবেদন বলছে, শুধু বিদ্যুৎ ও জ্বালানি খাতে গেল ১.৫ দশকে বৈদেশিক ঋণ এসেছে বর্তমান ডলার মূল্যে প্রায় ১৯,০০০ কোটি টাকা। তারপরও লোডশেডিং মুক্ত হয়নি দেশ। সঙ্গে গেল ১৫ বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান ঠেকেছে ২ লাখ কোটি টাকার উপরে। মেগা প্রকল্পের বাইরেও ২০৩০ সালের মধ্যে উৎপাদনে আসার জন্য নতুন করে আরও ৪৬টি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেয় সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। জাতীয় চাহিদাকে প্রাধান্য না দিয়ে নিজেদের স্বার্থ বাস্তবায়ন আর দুর্নীতিকেই এ অবস্থার জন্য দায়ী করছেন খাত সংশ্লিষ্টরা। ক্ষমতা বৃদ্ধি হলে আপনি বিদ্যুৎ দিতে পারছেন না, গ্যাস দিতে পারছেন না, তার মানে অন্যায়, অযৌক্তিক তথা লুণ্ঠনমূলক ব্যয় এইভাবে বৃদ্ধি করে চলেছেন। সরকারি পর্যায়ে সরকার এইভাবে পদ্ধতিগতভাবে লুণ্ঠনের সুযোগ সৃষ্টি করেছে এবং লুণ্ঠন করতে যে অলিগার্ক তৈরি করেছেন। বিদ্যুৎ ও জ্বালানি সেবা লুণ্ঠনমুক্ত হতে হবে, মুনাফা মুক্ত হতে হবে এবং সরকারি সেবা হতে হবে। এমনকি নিজেদের পরিচয় গোপন করার শর্তে প্রকল্পগুলোতে অন্তত ২০ ধাপে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ করেছেন খোদ বিদ্যুৎ ও জ্বালানি খাত সংশ্লিষ্টরা। এসব অনিয়মের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার তাগিদ আইনজ্ঞদের। প্রজেক্টগুলো নেওয়াই হয়েছিল দুর্নীতি করার জন্য এবং টাকা লোপাট করার জন্য। দুদকও সেই সময়ে কোনো ব্যবস্থা নেয়নি। দুদকের নেমে যাওয়া উচিত এই প্রজেক্টগুলোর
দুর্নীতি সম্পর্কে খোঁজ করার, আদালতে যাতে করে মামলা দ্রুত বিচার হয় সেই ব্যবস্থাটাও, সেই পথটাও এখন তৈরি করা দরকার। সকল অনিয়ম পেছনে ফেলে আগামীর বাংলাদেশে সব প্রকল্প বাস্তবায়নে জনচাহিদা আমলে নিয়ে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করবেন নীতি নির্ধারকরা, এমন তাগিদ সংশ্লিষ্টদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম কাস্টম হাউসে ইতিহাসে সবচেয়ে বড় নিলাম হবে বুধবার। মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুজার গাড়ি সহ অন্তত 46 ধরনের পণ্য নিলাম হবে। তবে বিভিন্ন শেডে নিলামযোগ্য পণ্যের বিপরীতে এটি একেবারেই নগণ্য। স্বাক্ষর টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী 2768টি 20 ফুট সাইজের, 3170টি 40 ফুট সাইজের পণ্যভর্তি কন্টেনার রয়েছে, যেগুলো আমদানিকারকরা ছাড় না করায় দীর্ঘদিন ধরে বন্দরের ইয়ার্ডে পড়ে রয়েছে। এছাড়া 4000 মেট্রিক টন ওজনের 70,000 প্যাকেজ কার্গো এবং 5450 মেট্রিক টন ওজনের 6846 প্যাকেজ বাল্ক পণ্য রয়েছে, যেগুলো নিলামের জন্য ইতিমধ্যে কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের এলসিএল কার্গো প্রায় 70,000 প্যাকেজ, ব্রেক বাল্ক কার্গো সব মিলিয়ে আমাদের বিশাল একটা স্পেস দখল করে আছে। এই অবস্থায় সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় নিলামের আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। 18 সেপ্টেম্বরে এই নিলামে তোলা হচ্ছে 16 কোটি টাকা মূল্যের মার্সিডিজ বেঞ্জ, 5 কোটি টাকা মূল্যের ল্যান্ড ক্রুজার, কোটি টাকা মূল্যের ডেনিম ফেব্রিক্স, ফ্লোর টাইলস। বিভিন্ন সময় এগুলি আমদানি করা হয়েছে, যে আমদানিকরা তার অনুকূলে খালাস নেয়নি, এবং এই কারণে যেহেতু এইগুলি রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করে নিলাম করা হচ্ছে। এদিকে কাস্টম হাউসের এই নিলাম নিয়ে বিটারদের অভিযোগের অন্ত নেই। ড্রপিং এর পর বাকি যত কাজ আছে, পেয়ারার দেওয়া, সকল কার্যক্রম ম্যানুয়াল কাজ, তো বাকিগুলো সিস্টেমে আপনি আনতে পারেন নাই। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা যে কোনো পণ্য 4 দিন পর্যন্ত বন্দরে সেরে বিনা শুল্কে রাখার সুযোগ পায় আমদানিকারক প্রতিষ্ঠান। বারবার নিলাম ডেকেও যখন এসব পণ্য বিক্রি হয় না, তখন পৌঁছে যায় একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। আর এর ফলে নষ্ট হচ্ছে আমদানি মূল্য হিসেবে পরিশোধ করা হাজার হাজার মার্কিন ডলার। চট্টগ্রাম কাস্টম হাউসের অকশন শেড থেকে কমল দে, সময় সংবাদ। পাঠ্য বইয়ে দলীয় উক্তি শেখ হাসিনার নাম যুক্ত করতে মন্ত্রণালয়ের লোগোতে আনা হয়েছিল পরিবর্তন। ইতিহাসের বইয়ে উপেক্ষিত ছিলেন মুক্তিযুদ্ধে ভূমিকা পালনকারী অনেকে। একে বিকৃতি আখ্যা দিয়ে পাঠ্যপুস্তকে নির্মোহ ইতিহাস তুলে ধরার আহ্বান ইতিহাসবিদদের। আর সঠিক ইতিহাস তুলে ধরতে বই সংশোধনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিটি পাঠ্যপুস্তকের প্রচ্ছদে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের লোগো থাকাই ছিল রীতি। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে বইয়ের ব্যাক কাভারে যুক্ত করা হয় সে সময়ের সরকার প্রধান শেখ হাসিনার উক্তি। শেখ হাসিনার নাম যুক্ত করতে গিয়ে বদলে যায় শিক্ষা মন্ত্রণালয়ের লোগো। বাংলাদেশ সৃষ্টির পেছনে যাদের ভূমিকা ইতিহাসে স্বীকৃত, তাদের অনেকের নাম মুছে ফেলা হয়, অনেকের জায়গা হয় 1 থেকে 2 লাইনে। উপেক্ষা করা হয় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাজউদ্দিন আহমেদ ও জিয়াউর রহমান সহ অনেকের অবদান। এসবের ফলে পাঠ্যপুস্তক গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে মনে করেন অনেকেই। যেটা বিগত সরকার করেছে, কিছু মানুষকে বড় করতে চেয়েছে, কি একটা পরিবারকে সারা দেশের উপরে এক ধরনের চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এতে কোনো ভালো কিছু হয় না। সরকার পরিবর্তনের পর শিক্ষা সংস্কারের আওতায় শুরু হয়েছে পাঠ্যপুস্তক সংশোধন প্রক্রিয়া। পাঠ্যপুস্তকে নির্মোহভাবে ইতিহাসের উপস্থাপনা করা কেন জরুরি সে বিষয়ে বলছিলেন এই ইতিহাসবিদ। ইতিহাসের কম বেশি সকলেই জানে কার কি অবদান আছে, সেই অবদানটা খালি যথাযথ জায়গায় তার প্রতিস্থাপন, এটি কিন্তু আমাদের কাছে এখন ন্যূনতম দাবি। যে কাউকে দেবত্ব আরোপ করার প্রয়োজন নাই, আবার কাউকে খলনায়কে পরিণত করার প্রয়োজন নাই। যিনি যে অবদানটুকু রেখেছেন তার সেইটুকু যদি ইতিহাসে আমরা পাই, সেটি হবে এখন এই মানুষের জন আকাঙ্ক্ষার প্রতিফলন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, চলমান সংশোধন প্রক্রিয়ায় ইতিহাসে যার যে অবদান তা পক্ষপাতহীনভাবে তুলে ধরা হবে। যে বইগুলো পরিমার্জন করা হচ্ছে সেখানে ইতিহাসের সঠিক ইতিহাসের যারা যে অবদান যতটুকু রেখেছেন তার মূল্যায়ন যেন আমরা পাঠ্যপুস্তকের প্রতিফলন যথাযথভাবে আমরা দেব। আমরা সচেতনভাবে এই কাজটা করব, যাতে এ ধরনের কেউ অতিমূল্যায়িত আর কেউ একদমই অবমূল্যায়িত যেন না হন, সেটা আমরা রক্ষা করে চলব।
পাঠ্যপুস্তক সবার কাছে গ্রহণযোগ্য করতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বোর্ড। অধিকার আছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গভীর নিম্নচাপের কারণে সারা দেশে বৃষ্টি ঝরছে। বরিশাল, খুলনা সহ বিভিন্ন শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সাগর উত্তাল। সমুদ্র বন্দরে ৩ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। বর্ষাকাল পেরিয়ে ভাদ্রের বিদায় বেলায় প্রকৃতিতে পুরো দস্তুর বর্ষার রূপ। কখনো গুড়ি গুড়ি, কখনো মুষলধারে বৃষ্টি ঝরছে দেশ জুড়ে। শরতের স্বচ্ছ আকাশে গুমোট অবস্থা জানান দিচ্ছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের অস্তিত্বকে। ক্ষণে ক্ষণে সাগর উত্তাল হয়ে উঠছে, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাতভর বৃষ্টি ঝরেছে দেশের বিভিন্ন স্থানে। বরিশাল, খুলনা সহ বিভিন্ন জেলায় প্রধান প্রধান সড়ক সহ অধিকাংশ রাস্তাঘাট পানিতে তলিয়েছে। জলাবদ্ধতায় নাকাল নগরবাসী। অনেকের বাসাবাড়িতে পানি ঢুকে পানিবন্দী নিম্নাঞ্চলের মানুষ। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভোগান্তি আরও বেড়েছে। প্রচুর ভোগান্তি, যে ভোগান্তির আসলে কোনো শেষ নাই। একটু বৃষ্টি হইলেই পানি জমে যায়, এমন কোনো রোড নাই, অলিগলি নাই যে মনে করেন পানি না আছে। ড্রেন করেছে ঠিকই, কিন্তু পানি তো এখনো আটশো পানি। পটুয়াখালীতে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। বৈরী আবহাওয়ায় সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং মাছ ধরার ট্রলারগুলোকে এখনো সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। যে বৃষ্টি হয়েছে আমার বয়সেও আমি এত বৃষ্টি দেখি নাই। পানিতে গেরাম গাঁও গ্রাম তলাই গেছে, বস্তি কি তাই হ্যাঁ ডুববে গেছে। বৃষ্টিতে রান্না খাওয়া সব বন্ধ হয়ে গেছে, গলের ভিতর হাঁটু সমান পানি। এদিকে কক্সবাজারে বৃষ্টিপাত কমে যাওয়ায় নামতে শুরু করেছে পানি আর ভেসে উঠছে সদর উপজেলা, উখিয়া, টেকনাফ ও চকরিয়া এলাকার ক্ষয়ক্ষতি। তবে ঘরে ফেরা মানুষগুলো রয়েছে চরম দুর্ভোগে। লাবিব হাসান, সময় সংবাদ। সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর তীব্র স্রোতে বিলীন মেঘাই বাঁধের অন্তত ৮০ মিটার এলাকায়। তাই আতঙ্কিত হওয়ার কথা জানিয়েছেন তীরবর্তী এলাকার বাসিন্দারা। অবৈধভাবে বালু তোলায় এই ভাঙনের সৃষ্টি বলে অভিযোগ তাদের। ভাঙন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। রিঙ্কুকুণ্ড রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। যমুনার প্রবল স্রোতে দেখা দিয়েছে ভাঙন। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই বাঁধ ধস হয়েছে। নদীর পূর্ব পাড়ে চর জেগে ওঠায় নদীর পানি সরাসরি আঘাত হানছে পশ্চিম পাড়ে তীর রক্ষা বাঁধে। গত দুদিনের ভাঙনে বিলীন হয়েছে মেঘাই বাঁধের ৮০ মিটার এলাকা। আকস্মিক এ ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছেন নদীর তীরের বাসিন্দারা। অনেকেই ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। জরুরি ভিত্তিতে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এ কাজে সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। অবৈধভাবে বালু তোলায় এ ভাঙনের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রত্যেক বছর যখন পানি আসে তখন আমাদের গ্রামের এই মেঘাই এলাকার মানুষের খুব অসুবিধা হয়ে যায়, তাদের রাতে ঘুম থাকে না। অনেকগুলো গ্রাম আছে, সামনে বাজারও আছে, আমাদের পর্যটন কেন্দ্র আছে, তো সেক্ষেত্রে এখানে আমরা বরাবরই একটা হুমকির মধ্যে। যখন যেখানে পাই সেখান থেকে বালু তুলে কারো কথা শোনেও না, কারো কথা মানেও না। আমরা এখন কোন দিকে যাবো, কি করবো, আমাদের চেষ্টা করেন, আমাদের থাকার ব্যবস্থা করেন। ভাঙন রোধে সাময়িকভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড প্লাস সেনাবাহিনী প্লাস এখানকার স্থানীয় লোকজন মিলে কাজ করতেছি। লোকজনকে আতঙ্ক হওয়ার কিছু নাই। আমরা ভাঙন মোটামুটি কন্ট্রোলে চলে আসছে। আমরা যেভাবে কাজ বাস্তবায়ন করতেছি, ভাঙন আর ফার্দার বৃদ্ধি পাবে না বলে আশা করতেছি। ২০১৫ সালে যমুনা নদীর ভাঙনের হাত থেকে রক্ষায় কাজীপুরে বাস্তবায়ন করা হয় নদীর ডানতি রক্ষাবাঁধ নির্মাণ প্রকল্প। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। কারামুক্তির 2 দিনের মাথায় দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী আগামী ৪৮ ঘন্টার মধ্যে নতুন মুখ্যমন্ত্রী বাছাইয়ের কাজ শেষ হলে আনুষ্ঠানিকভাবে সরে যাবেন কেজরিওয়াল। আকস্মিক এমন ঘোষণার প্রতিক্রিয়ায় কটাক্ষ করতে ছাড়েনি ক্ষমতাসীন দল বিজেপি। সময় বেঁধে না দিয়ে বরং দ্রুতই পদ ছাড়ার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। আবগারি দুর্নীতি মামলায় কারাগার থেকে ৬ মাস পর জামিনে বেরিয়ে যেন বোমা ফাটালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ঘোষণা দিলেন ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগ করার। রোববার দিল্লিতে দলীয় এক সভায় কেজরিওয়াল বলেন ২ দিন পরে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। জানান আদালত থেকে ন্যায় বিচার পেলেও এখন জনগণের আদালত থেকে ন্যায় বিচার চান তিনি। দিল্লিতে আগাম নির্বাচনেরও দাবি জানিয়ে বলেন কেবল জনগণ চাইলেই আবারও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন। 2 दिन के बाद मैं सीएम की कुर्सी से इस्तीफा देने जा रहा हूं और मैं तब तक
सीएम की कुर्सी पे नहीं बैठूंगा जब तक जनता अपना फैसला ना सुना दे। তবে নিজে পদত্যাগের ঘোষণা দিলেও মামলায় জর্জরিত কর্ণাটক, কেরালা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কোনো অবস্থাতেই পদত্যাগ না করার আহ্বান জানান কেজরিওয়াল। বলেন, ইডি, সিবিআই দিয়ে ভয় দেখানো, ভুয়া মামলা দিয়ে জেলে পাঠানো এবং সরকার ফেলে দেয়াই বিজেপির ফর্মুলা। এদিকে আম আদমি পার্টির নেতার পদত্যাগের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে ভারতের রাজনীতিতে। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি বলছে 48 ঘন্টার সময় না নিয়ে কেন এখনই পদত্যাগ করলেন না কেজরিওয়াল। এটিকে আম আদমি পার্টির নেতার নাটক বলেও কটাক্ষ করেছে গেরুয়া শিবির। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ফুটবল ফেডারেশন নির্বাচনে প্রার্থিতা ঘোষণায় সম্মানিত পরিষদের চমক। সভাপতি পদে তাবিথ আউয়ালের প্রার্থিতার গুঞ্জন থাকলেও সংবাদ সম্মেলনে ঘোষণা এলো রুহুল আমিন তরফদারের নাম। ফুটবলকে রাজনীতির বাইরে রাখতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন পরিষদের সদস্য সাবেক অধিনায়ক আমিনুল হক। দিনভর আলোচনা বাফুফে নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন তাবিথ আওয়াল। কাজী সালাউদ্দিনের নির্বাচন না করার ঘোষণায় জোরালো হয় সেই সম্ভাবনা। তবে ফুটবল পাড়ায় হঠাৎই গুঞ্জন তাবিথ নন, সভাপতি পদে প্রার্থী হচ্ছেন তরফদার রুহুল আমিন। গুঞ্জন বাস্তবতায় রূপ নিতে সময় নেয়নি খুব একটা। বিষয়টা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে তরফদার রুহুল আমিনকে নিয়ে সমন্বয়ক আমিনুল হক সংবাদ সম্মেলন কক্ষে এলে। অনেক কাউন্সিলরের চোখ হঠাৎ কপালে। তবে নাম ঘোষণা করে সব ধোঁয়াশা দূর করে জেলা, বিভাগীয় এবং ক্লাবের সমন্বয়ে গঠিত পরিষদ। কাউন্সিলররা যারা আছে তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে এবং তারা, আমি আগেও বলেছি, আবারও বলি একই, তারা যাকে যোগ্য মনে করবে তাকেই তারা ভোট দিবে, দিয়ে তাকে বিজয়ী করবে। এবং ফুটবলের ডেভেলপমেন্টের জন্য ডেফিনেটলি তারা তাদের মেধা খাটাবে, তাদের চিন্তা চেতনা খাটাবে, সব কিছু খাটাবে। বিভিন্ন চাপের মুখে নতি স্বীকার না করে তারা তাদের যোগ্য কাজটা করবে আর কি। প্রার্থিতা ঘোষণা দিয়েই ফুটবলের দিন বদলের নানা রূপরেখা দিয়েছেন তরফদার। তাতে অনেকে আশার আলো দেখলেও অনেকেই আবার অপেক্ষায় আছেন বাফুফের এই পদে নতুন কারো প্রতিদ্বন্দ্বিতার। আমরা জানি যে এখানে একজন প্রার্থী ঘোষণা করা হবে ঐক্যমতের ভিত্তিতে, সেখানে ওনার নাম ঘোষণা করা হয়েছে। উনিও পরীক্ষিত সংগঠক, তাবিথ আওয়াল সাহেবও পরীক্ষিত সংগঠক। কাউন্সিলররা যাকে বেছে নিবে তাকেই আমরা সেই নির্বাচিত হবে। কাউন্সিলররা নানা সমীকরণ মেলালেও বাফুফের সভাপতি পদ নিয়ে কিছুটা ভিন্ন ভাবনা ক্রীড়া উন্নয়ন পরিষদের। ফুটবলকে রাজনীতির বাইরে রাখতেই দলীয় কাউকে মনোনয়নের জন্য নির্বাচিত করা হয়নি বলে জানান সাফজয়ী সাবেক অধিনায়ক আমিনুল হক। রুহুল আমিন তরফদার সাহেবকে আমরা সমর্থন দিচ্ছি এবং আমরা চাইব যে উনি দলমতের ঊর্ধ্বে গিয়ে, আমরা যেহেতু প্রথমেই বলেছি যে আমরা কোনো রাজনৈতিকরণ এবং দলীয়করণ করতে চাই না ক্রীড়াঙ্গনে, সেই জায়গা থেকে আমরা তাকে সমর্থন দিয়েছি এবং তার সমর্থনকে কেন্দ্র করে আমাদের পক্ষ থেকে আমাদের যারা ক্রীড়া সংগঠক রয়েছেন, সাবেক খেলোয়াড় রয়েছেন, যথার্থভাবে তাকে সহায়তা করবেন। এদিকে নির্বাচন সামনে রেখে কাউন্সিলরশিপ ফর্ম বিতরণ শুরু করেছে বাফুফে। তবে সেখানেও অনিয়মের অভিযোগ তুলেছে জেলা, বিভাগীয় ও ক্লাব নিয়ে গঠিত সমন্বয় পরিষদ। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। অন্তর্বর্তী সরকারকে সহায়তায় $20 কোটি দেবে যুক্তরাষ্ট্র। পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস। হত্যা মামলায় রিমান্ডে সাবেক মন্ত্রী ফরহাদ। জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবি সার্জিএসের। 1 সপ্তাহের মধ্যে পুনর্গঠন হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, জানালেন চিফ প্রসিকিউটর। এবং সংস্কারে 2 মাসের বেশি লাগার কথা নয়, রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার করবে নির্বাচিত সরকার, বললেন মির্জা ফখরুল। অভ্যুত্থানে বিএনপির অবদান খাটো করে দেখার সুযোগ নেই। এই ছিল সময় সংবাদ, সঙ্গেই থাকুন সময়।